স্টুডেন্ট ক্লাস 12 দ্বাদশ তোমরা অনেকে কমেন্ট করছো, বারবার করে বলছো স্যার পৌরসভার কার্যাবলী সমীক্ষা ও পর্যবেক্ষণ এটা দেবেন। পৌরসভার কার্যাবলী তোমরা লিখছো পৌরসভার কার্যাবলী, আর পৌরসভার কার্যাবলীর সমীক্ষা ও পর্যবেক্ষণ একই ব্যাপার, এটা দিলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের অনুরোধে এটা আমি করে দিলাম, তাড়াতাড়ি হাতের লেখাটা একটু দেখে বুঝে নেবে। আর এটা প্রথমে একবার শুনে নেবে ভিডিওটা, তারপরে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তারপরে তোমরা লিখতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে, আর এটা পিডিএফ আকার থাকছে, তোমরা নিয়ে নেবে। দেখো, প্রকল্প রূপায়ণ, প্রজেক্টর, বিদ্যালয়ের নাম, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রকল্পের নাম, পৌরসভার কার্যাবলীর সমীক্ষা ও পর্যবেক্ষণ, প্রতিবেদকের নাম, নিজের নাম আর কি, শ্রেণী, বিভাগ, ক্রমিক নং, রেজিস্ট্রেশন নম্বর, প্রতিবেদন উপস্থাপনের বর্ষ, প্রতিবেদকের স্বাক্ষর তারিখ। এখানে বিষয় শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর তারিখ এটা প্রথম পাতায় রাখবে, তারপর দ্বিতীয় পাতা থেকে এখানে শুরু করবে। প্রকল্প দেখো, প্রকল্প পৌরসভার কার্যাবলীর সমীক্ষা ও পর্যবেক্ষণ। অনপয়েন্টার ভূমিকা, ইন্ট্রোডাকশন। ভারতীয় সংবিধানের ৭৪তম সংশোধনী অনুসারে শহর এলাকায় স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য পৌরসভা গঠনের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ পৌর আইন ১৯৯৩ খ্রিস্টাব্দ অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে রাজ্যের পৌরসভাগুলিকে ক, খ, গ, ঘ, ঙ এই ৫টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ২ লক্ষ বা তার বেশি সংখ্যক অধিবাসী নিয়ে ক শ্রেণী, ১.৫ লক্ষ থেকে অনধিক ২ লক্ষ অধিবাসী নিয়ে খ শ্রেণী, ৭৫,০০০ থেকে অনধিক ১.৫ লক্ষ অধিবাসী নিয়ে গ শ্রেণী, ২৫,০০০ থেকে অনধিক ৭৫,০০০ অধিবাসী নিয়ে ঘ শ্রেণী এবং অনধিক ২৫,০০০ অধিবাসী নিয়ে উম শ্রেণীর পৌরসভা গঠিত হওয়ার কথা বলা হয়েছে। এই প্রেক্ষিতে আমাদের নিকটবর্তী পৌরসভার কাজকর্মের পরিদর্শন ও পর্যবেক্ষণের পরে একটি মূল্যায়ন করা যেতে পারে। দেখো 1.2 প্রকরণ পদ্ধতি, মেথোডোলজি। পৌরসভার কাজকর্মের উপর প্রথমেই একটি প্রশ্নমালা তৈরি করে নিতে হবে। তারপর সেই প্রশ্নমালাটি হাতে নিয়ে ক্ষেত্র সমীক্ষা বা এরিয়া সার্ভে করা যেতে পারে। পৌরসভার কাজকর্মের মূল্যায়নের বিষয়ে যেসব প্রশ্ন রাখা যেতে পারে তা হলো: ১. পৌরসভার নাম, কোন জেলায় অবস্থিত, প্রতিষ্ঠান নাম, প্রতিষ্ঠার নাম না, প্রতিষ্ঠার তারিখ। আর ২ হচ্ছে পৌরসভার অধীনে মোট কতগুলো ওয়ার্ড আছে। ৩. পৌরসভার অধিবাসীদের সংখ্যা কত। ৪. পৌরসভার অধীনে কতগুলি কমিটি কাজ করছে। ৫. বিগত আর্থিক বছরে পৌরসভায় বস্তি উন্নয়নের জন্য কি কি কাজ করা হয়েছে। ৬. পরিবেশ দূষণ রোধে পৌরসভা কি কি কাজ করেছে। ৭. বৃক্ষরোপণ ও সবুজায়নের জন্য পৌরসভার গৃহীত পদক্ষেপগুলি কি কি। ৮. জল সরবরাহ ও জল নিষ্কাশনের কাজে পৌরসভা কী কী পদক্ষেপ নিয়েছে। ৯. সস্তা প্লাস্টিক ও পলিথিনের প্যাকেট ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে পৌরসভা কী কী উদ্যোগ নিয়েছে। ১০. পৌরসভা উন্নয়নমূলক প্রকল্পগুলি কী কী। ১১. পৌরসভার আয়ের উৎস কী কী। ১২. নাগরিক সচেতনতা বাড়ানোর জন্য পৌরসভা গৃহীত উদ্যোগগুলি কী কী। ১৩. পৌরসভার সাফল্য ব্যর্থতার দিকগুলি কী কী। এবার দেখো, পৌরসভার কাজকর্ম পরিদর্শন ও পর্যবেক্ষণ সম্পর্কিত এই প্রকল্পে ক্ষেত্র সমীক্ষা বা এরিয়া সার্ভের জন্য যে কোনো একটি ওয়ার্ডের ২০টি পরিবারকে বেছে নেওয়া যেতে পারে। পরিবারগুলি বাছাইয়ের একটি মাপকাঠি থাকা দরকার। শিক্ষিত, অশিক্ষিত, সচ্ছল, অসচ্ছল নির্বিশেষে সব ধরনের পরিবার যাতে সমীক্ষা অন্তর্ভুক্ত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ১.৩ দেখো, পরীক্ষামূলক তথ্য, এক্সপেরিমেন্টাল ডাটা। সমীক্ষায় তথ্য হিসেবে যেসব বিষয় উঠে আসবে সেগুলি যথাযথভাবে বিশ্লেষণের জন্য যে সারণী বা টেবিল চিত্রগুলি তৈরি করা যেতে পারে তা হলো: ১. সমীক্ষার অন্তর্ভুক্ত পরিবারগুলির বার্ষিক আয়ের হার। ২. পরিবারগুলির শিক্ষাগত হার। ৩. পৌরসভার কাজকর্মে আগ্রহ বা অনাগ্রহ। ৪. পৌরসভার উন্নয়নমূলক প্রকল্পে সুবিধাভোগী হিসেবে উপকৃত হওয়া বা বঞ্চিত। ৫. পরিবেশ দূষণ সম্পর্কে নাগরিক সচেতনতা। ৬. পৌরসভার সাফল্য সম্পর্কে মতামত। ৭. পৌরসভার ব্যর্থতার দিকগুলি সম্পর্কে মতামত। প্রথমে সারণী ১ দেখো, পরিবারগুলির বার্ষিক আয় বিভাজন টাকার অঙ্কে। মোট পরিবারের সংখ্যা ২০টি। নিম্ন আয়ভুক্ত পরিবার বার্ষিক আয় ৩৬,০০০ থেকে ৬০,০০০, এটা ৬ জন মানে ৩০%। আর নিম্ন মধ্যবিত্ত আয়ভুক্ত পরিবার বার্ষিক আয় এটা ৬০,০০০ থেকে ৯৬,০০০, এটা ৮ জন মানে ৪০%। আর মধ্য আয়ভুক্ত পরিবারের বার্ষিক আয় ৯৬,০০০ থেকে ১,২০,০০০, এটা ৪ জন মানে ১০%। আর উচ্চ আয়যুক্ত পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ থেকে ৪,৮০,০০০, এটা ২ জন মানে 10%। ২ হচ্ছে সারণী ২ দেখো, পরিবারগুলির শিক্ষাগত স্তর বিন্যাস। মোট পরিবার সংখ্যা ২০। অনূর্ধ্ব মাধ্যমিক ৬ ৩০%, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ৮ 40%, স্নাতক ৪ জন 20%, স্নাতকোত্তর ২ জন 10%, মোট ২০ মানে ১০০%। এবার সারণী ৩ দেখো, পৌরসভার কাজকর্মের প্রতি আগ্রহ বা অনাগ্রহ।
মোট পরিবার সংখ্যা 20, পৌরসভার কাজকর্মের বিষয়ে কোনো আগ্রহ নেই 6 জন মানে 30%, পৌরসভার কাজকর্মের বিষয়ে আগ্রহী 4 জন মানে 20%, পৌরসভার কাজে ব্যাপক আগ্রহ 6 জন মানে 30%, মন্তব্য প্রকাশে অনিচ্ছুক 4 জন মানে 20%, মোট 20 মানে 100%। সারণী 6 দেখো, পৌরসভার উন্নয়নমূলক প্রকল্পের সুবিধাভোগী হিসেবে উপকৃত বা বঞ্চিত। নিম্ন আয়ভুক্ত মোট পরিবারের সংখ্যা 6 জন, সুবিধাভোগী হিসেবে উপকৃত 2 জন মানে 30%, বঞ্চিত 1 জন মানে 20%, উন্নয়নমূলক প্রকল্প সম্পর্ক অবহিত হন 3 জন মানে 50%, মোট 6 জন মানে এখানে 100%। এবার দেখো সারণী 5, পরিবেশ দূষণ রোধে পৌরসভার ভূমিকা ও নাগরিক সচেতনতা। মোট পরিবার সংখ্যা 20, পরিবেশ দূষণ সম্পর্কে কোনো ধারণা নেই 4 জন মানে 20%, রাস্তার ধারে জঞ্জাল বা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয় বলে মনে করেন 6 জন মানে 30%, আবর্জনা ফেলার ব্যাপারে কোনো বাছবিচার নেই 6 জন 30%, মন্তব্য করতে অনিচ্ছুক 4 জন মানে 20%, মোট 20 মানে 100%। সারণী 6, পৌরসভার সাফল্য সম্পর্কে মতবাদ। মোট পরিবারের সংখ্যা 20, পৌরসভার কাজকর্ম ভালো, এটা 6 জন বলছেন 30%, পৌরসভার কাজকর্ম আদৌ ভালো নয় 4 জন বলছেন 20%, পৌরসভার আয় আরও ভালো হওয়া দরকার ছিল পৌরসভার 8 জন, পৌরসভার আরও ভালো হচ্ছে পৌরসভার কাজ পৌরসভার কাজ আরও ভালো হওয়া দরকার ছিল 8 জন 20%, মন্তব্য প্রকাশে অনিচ্ছুক 2 জন মানে 10%, মোট 20 জন মানে 100%। এবার দেখো পৌরসভার ব্যর্থতা সম্পর্কে মতবাদ, এটা সারণী 7, মোট পরিবার সংখ্যা 20, রাস্তাঘাট মেরামতের বিষয়ে পৌরসভার ব্যর্থতা 4 জন বলছে 20%, বর্ষায় জল নিকাশি ব্যবস্থা গ্রহণে পৌরসভার ব্যর্থতা 2 জন মানে 10%, দূষণ রোধ ও বেআইনি যান নিয়ন্ত্রণে পৌরসভার ব্যর্থতা 2 জন বলছেন মানে 10%, মন্তব্যের গড়রাজি মানে মন্তব্য প্রকাশ 4 না 12 জন 60%, আর মোট 20 মানে 100%। এবার দেখে অ্যানালাইসিস, অনফারফোর বিশ্লেষণ বা অ্যানালাইসিস। পৌরসভার কাজকর্মের পরিদর্শন ও পর্যবেক্ষণের মূল্যায়নে যে সারণী চিত্রগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি এখানে বিশ্লেষণ করে দেখা যেতে পারে। 1, প্রথম সারণী চিত্রটিতে প্রকল্পের ক্ষেত্র সমীক্ষার অন্তর্ভুক্ত 20টি পরিবারের বার্ষিক আয়ের একটি বিভাজন করে দেখানো হয়েছে। এখানে দেখা যাচ্ছে নিম্ন মধ্য আয়ভুক্ত পরিবারের সংখ্যা সর্বাধিক, অর্থাৎ 20টি পরিবারের মধ্যে 8টি পরিবারের বার্ষিক আয় হলো 60,000 থেকে 96,000 টাকা। তারপরে রয়েছে নিম্ন আয়ভুক্ত পরিবার, এদের সংখ্যা হলো 6 এবং এরা 36,000 থেকে 60,000 টাকা পর্যন্ত বার্ষিক আয়ের অন্তর্ভুক্ত। মধ্য আয়ভুক্ত পরিবারের সংখ্যা খুব বেশি নয়, মাত্র 4 জন, এদের বার্ষিক আয় 96,000 থেকে 1,20,000 টাকার মধ্যে সীমিত। অন্যদিকে উচ্চ আয়ভুক্ত পরিবারের সংখ্যা মাত্র 2, শতকরা 10 ভাগ। এই শ্রেণীভুক্ত পরিবারগুলির বার্ষিক আয় সর্বাধিক 1,20,000 থেকে 4,80,000 টাকার মধ্যে সীমাবদ্ধ। দ্বিতীয় সারণী চিত্রে ক্ষেত্র সমীক্ষার অন্তর্ভুক্ত পরিবারগুলির শিক্ষাগত স্তর বিন্যাসের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই সারণী চিত্রে দেখা যাচ্ছে 20টি পরিবারের মধ্যে অনূর্ধ্ব মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে 6টি পরিবারের, অন্যদিকে 8টি পরিবারের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মধ্যে সীমিত। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক মানের অধিকারী 4টি পরিবার, অন্যদিকে স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাত্র 2টি পরিবারের, শতকরা হিসেবে দেখতে গেলে যা মোটের মাত্র 10 ভাগ। তৃতীয় সারণী চিত্রে পৌরসভার কাজকর্মের প্রতি পরিবারগুলির আগ্রহ বা অনাগ্রহের বিষয়টি তুলে ধরা আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 20টি পরিবারের মধ্যে 10টি পরিবার পৌরসভার কাজকর্মের ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে 6টি পরিবারের রয়েছে ব্যাপক আগ্রহ এবং বাকি 4টি পরিবার পৌরসভার কাজকর্মের বিষয়ে আগ্রহী বলে জানিয়েছে। অন্যদিকে 6টি পরিবার দিয়েছে পৌরসভার কাজকর্মের ব্যাপারে তাদের তেমন কোনো আগ্রহ নেই। এছাড়া 4টি পরিবার মন্তব্যে অনিচ্ছুক বলে জানিয়ে দিয়েছে, তারা কোনো মন্তব্য জানাতে চায়নি। চতুর্থ সারণী চিত্রতে পৌরসভার উন্নয়নমূলক প্রকল্পে নিম্ন আয়ভুক্ত পরিবারগুলির সুবিধাভোগী হিসেবে উপকৃত বা বঞ্চিত হওয়ার বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ক্ষেত্র সমীক্ষাটিতে নিম্ন আয়ভুক্ত মোট 6টি পরিবারের মধ্যে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছে মাত্র 2টি পরিবার। একটি পরিবার জানিয়েছে তারা আবেদন করেও পৌরসভার থেকে সাহায্য পায়নি, এক্ষেত্রে তারা বঞ্চিত থেকে গেছে। অন্যদিকে শতকরা 50 ভাগ পরিবার অর্থাৎ 6টি নিম্ন আয়ভুক্ত পরিবারের মধ্যে 3টি পরিবার জানিয়েছে তারা পৌরসভার উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে তেমন কিছু জানেন না এবং পৌরসভায় তাদের জন্য কোনো বিশেষ প্রকল্প চালু আছে কিনা সে সম্পর্কে তারা কিছু বলতে পারছে না। অর্থাৎ ক্ষেত্র সমীক্ষায় দেখা যাচ্ছে নিম্ন আয়ভুক্ত অর্ধেক পরিবার এই সম্পর্কে একেবারে অবহিত নন।
পঞ্চম সারণীচিত্রে পরিবেশ দূষণ রোধে পৌরসভার ভূমিকা ও নাগরিক সচেতনতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে প্রকল্পের ক্ষেত্র সমীক্ষার অন্তর্ভুক্ত মোট 20টি পরিবারের মধ্যে 4টি পরিবার মানে শতকরা 20 পরিবেশ দূষণ সম্পর্কে কোনো ধারণা নেই। বাকিদের 6টি পরিবার মনে করে রাস্তার ধারে জঞ্জাল বা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয়। অন্য 6টি পরিবারের এই ব্যাপারে তেমন কোনো সচেতনতা নেই। তারা জানিয়েছে আবর্জনা বা জঞ্জাল ফেলার ব্যাপারে তাদের কোনো বাছবিচার নেই। অন্যদিকে 4টি পরিবার অবশ্য এই বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেছে। ষষ্ঠ সারণীচিত্রে পৌরসভার কাজকর্মের সার্বিক সাফল্য সম্পর্কে প্রকল্পের ক্ষেত্র সমীক্ষার অন্তর্ভুক্ত পরিবারগুলির মতামত তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে 20টি পরিবারের মধ্যে সর্বাধিক 8টি পরিবার শতকরা 40% এই অভিমত প্রকাশ করেছে যে পৌরসভার কাজ আরও ভালো হওয়ার প্রয়োজন আছে। সপ্তম সারণীচিত্রে পৌরসভার কাজকর্মের ব্যর্থতার বিভিন্ন দিক সম্পর্কে সমীক্ষার অন্তর্ভুক্ত পরিবারগুলির মতামত উপস্থাপিত হয়েছে। মোট 20টি পরিবারের মধ্যে অবশ্য অধিক সংখ্যক 12টি পরিবারই এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে 4টি পরিবার খোলাখুলি জানিয়ে দিয়েছে তাদের ওয়ার্ডের রাস্তাঘাট মেরামতির ব্যাপারে পৌরসভা ব্যর্থ। 2টি পরিবারের বক্তব্য অনুযায়ী পৌরসভা প্রদত্ত বর্ষাকালীন জল নিকাশি ব্যবস্থাও ভালো নয়। এছাড়া দূষণ রোধ ও বেআইনি যান নিয়ন্ত্রণের বিষয়েও পৌরসভার ব্যর্থতা লক্ষ্য করা যায় বলে 2টি পরিবারের অভিমত। 1.5 সিদ্ধান্ত কনক্লুশন। পৌরসভার কাজকর্ম পরিদর্শন ও পর্যবেক্ষণ সম্পর্কে উল্লেখিত সারণী চিত্রগুলো বিশ্লেষণের শেষে কথা বলা যায় যে পৌরসভার কাজকর্মে বেশিরভাগ পরিবার আগ্রহী হলেও শতকরা 20% পরিবার এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। পৌরসভার অন্তর্ভুক্ত নিম্ন আয়ের লোকজনের জন্য সরকারিভাবে চালু উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে কোনো তথ্য বা খবরই শতকরা 50% পরিবারের কাছে নেই। অর্থাৎ তারা পৌরসভার এই ধরনের প্রকল্পগুলি সম্পর্কে আদৌ অবহিত নন। পরিবেশ দূষণের ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক নাগরিক সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। শতকরা 20% পরিবারের এই সম্পর্কে কোনো ধারণাই নেই। সবশেষে পৌরসভার সাফল্য ও ব্যর্থতার দিকগুলি পর্যালোচনা করে দেখা যাচ্ছে সর্বাধিক 8টি পরিবার শতকরা 40% জানিয়েছে পৌরসভার কাজ আশানুরূপ নয়। অর্থাৎ তাদের মতে পৌরসভার কাজ আরও ভালো হওয়ার দরকার ছিল। অন্যদিকে পৌরসভার ব্যর্থতার দিকগুলি সম্পর্কে মতামত প্রকাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে শতকরা 60% পরিবার অর্থাৎ 20টি পরিবারের মধ্যে 12টি পরিবারই এই সম্পর্কে মুখ খুলতে রাজি হননি। স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতি এরূপ নির্লিপ্ততা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে সুলক্ষণ নয়, একথা নিঃসন্দেহে বলা যায়। সব মিলিয়ে প্রকল্পের অন্তর্ভুক্ত ক্ষেত্র সমীক্ষাটি নানা দিক থেকে তাৎপর্যবাহী হয়ে উঠেছে বলা যায়। 1.7 তথ্যসূত্র রেফারেন্স। প্রকল্পটির রূপায়ণের জন্য মূলত পৌরসভার পর্যবেক্ষণ ও পাঠ্যপুস্তকের উপরে নির্ভর করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সংসদীয় দপ্তর কর্তৃক প্রকাশিত যুব সংসদ পরিচালনা পুস্তিকা, নিমাই প্রামাণিকের ভারতীয় শাসন ব্যবস্থা ও রাজনীতির রূপরেখা প্রভৃতি। 1.7 কৃতজ্ঞতা স্বীকার অ্যাকনলেজমেন্ট। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বিদ্যালয়ের মাননীয় শিক্ষক বা মাননীয় শিক্ষিকা শ্রী বা শ্রীমতী, তার নাম লিখবে, প্রতি, কারণ তার আন্তরিক সহযোগিতা ছাড়া এই কাজটি শেষ করে প্রতিবেদন লেখা আমার পক্ষে সম্ভব হতো না। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল শিক্ষক শিক্ষিকাকে যাদের একান্ত সহযোগিতা ছাড়া এই প্রকল্পটি রূপায়ণের সম্ভবপর হতো না। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সেই সব সহপাঠীদের যারা প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সাহায্য করেছে। এখানে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর, এখানে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।